মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। রাত তখন 2টো, চারিপাশে ঘুটঘুটে অন্ধকার আর ঝড় বৃষ্টি। ঠিক এমন সময় দীপকের গাড়িটি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। মোবাইলটাও সুইচ অফ হয়ে যায় অনেকক্ষণ চার্জ না দেওয়ার কারণে। ঠিক তখনই গাড়ির কাছে ঠক ঠক করে টোকা মারল এক রহস্যময় বৃদ্ধ। কে এই বৃদ্ধ? সে কি আসলেই কোনো বিপদে পড়া মানুষ, নাকি অন্য কিছু? জানতে হলে সম্পূর্ণ গল্পটি শুনুন এবং জানুন আজ দীপক কী অবস্থায় আছে, সে কি আদৌ বেঁচে আছে, আর থাকলে কিভাবে আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আসল চরিত্রের নাম পাল্টিয়ে দীপক রাখা হয়েছে। আসলে কি জানেন তো, এখনও কিন্তু আমরা বিজ্ঞানের দিক থেকে যতই উন্নতি হই না কেন, এমন অনেক হাইওয়ে আছে, এমন অনেক প্রত্যন্তর গ্রাম আছে, এমন অনেক পুরনো বাড়ি, রাজবাড়ি পড়ে আছে, যেগুলোতে কিন্তু এখনও এই সব অলৌকিক ঘটনার গল্প আমাদের কানে আসে, লোকমুখে মুখে ফেরে। কারণ সত্যি তো, যা ঘটনা ঘটে বা যা রটে তা কিছুটা হলেও তো সত্যি। তা না হলে এমন ঘটনা কেন আসবে আমাদের কাছে বারবার ফিরে ফিরে? হ্যাঁ, সেই রকমই একটি নির্জন রাতে দীপকের সঙ্গে হাইওয়েতে এমন একটি ঘটনা হয়েছিল যা শুনলে পরে আপনারও ভয় হতে বাধ্য। হ্যাঁ, এমনই এক নির্জন হাইওয়েতে দীপক ঠিক এমনই এক বিপদের সম্মুখীন হয়েছিল, যা আমাদেরই একজন ভিউয়ার্স আমাদেরকে মেল করে পাঠিয়েছেন। আর আপনাদের কাছেও যদি এরকম সত্য ঘটনার কিছু গল্প থেকে থাকে, আমাদেরকে মেল করবেন। অবশ্যই আমরা পরবর্তী ক্ষেত্রে সেটাকে ভিডিও রূপে তুলে ধরবো আপনাদেরই কাছে। তাহলে চলুন আসল গল্পে আসা যাক। একটি অন্ধকার বৃষ্টিবহুল রাত্রি, নির্জন হাইওয়ে, চারিদিকে থমথমে ভাব। রাত তখন 2টো, চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। বিশেষ কাজে অফিস থেকে দীপককে কলকাতায় যেতে হয়। কলকাতা থেকে ফেরার পথে দীপকের গাড়িটা স্লিপ কেটে একটু দূরে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। কারণ সেই সময় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, সামনের রাস্তার কিচ্ছু সে দেখতে পাচ্ছিল না, আর তার সঙ্গে খুব জোরে জোরে বজ্রপাতও হচ্ছিল। দীপক গাড়ি থেকে কোনো রকমে নামে এবং গাড়িটি ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখে নিয়ে আবার গাড়িতে উঠে বসে। কিন্তু তার আশ্চর্য একটা ফিল হয়, তার কিন্তু মনে হয় এই গাড়িটি কিন্তু সাধারণ বৃষ্টির জন্য স্লিপ কাটেনি, কেউ যেন পিছন থেকে একটা সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। আর তখনই ডিসব্যালেন্স হয়ে দীপকের গাড়িটি গিয়ে ধাক্কা খায় সেই গাছটার সঙ্গে। তো যাই হোক, সে গাড়িতে উঠে বসে এবং বাড়ির উদ্দেশ্যে যাবার জন্য সে তৈরি হয়। কিন্তু সে দেখে তার গাড়িটি আর স্টার্ট নিচ্ছে না। মাইলের পর মাইল জনমানুষহীন জায়গাটা একটি পরিত্যক্ত হাইওয়ে, যার দুপাশে শুধু গভীর জঙ্গল। দীপক একটু বিরক্তির গলায় বলে উঠল, ধুর, এই ঝড় বৃষ্টির মধ্যে গাড়িটা খারাপ হতে হলো, মোবাইলটাও ডেড, এখন আমি কি করব? হঠাৎ তার চোখ পড়ল তার গাড়ির রিয়ার ভিউ মিররে। সে দেখল একটু দূরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, যার পরনে একটা জরাজীর্ণ সাদা ধুতি আর চাদর দিয়ে মাথাটা ঢাকা। বৃষ্টির মধ্যেও তার শরীরটা কেমন যেন শুকনো লাগছিল। সেই বৃদ্ধ ব্যক্তিটি কেমন একটি গলায় দীপককে ইশারা করে বলে উঠল, বাবা, আমাকে একটু সামনের ভাঙা ব্রিজটা পর্যন্ত ঢুকতে দেবে? বড় বিপদে পড়েছি। দীপক তখন বলে উঠল, কিন্তু দাদু, আমার গাড়িটাই তো স্টার্ট নিচ্ছে না, মেকানিক না ডাকলে? দীপকের কথা শেষ না হতেই অলৌকিক উপায়ে গাড়িটা নিজে থেকে স্টার্ট হয়ে গেল। দীপকের ভেতরটা কেঁপে উঠল, মনে মনে ভাবল এটা কি করে সম্ভব। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে বৃদ্ধ লোকটাকে ফেলে যেতে তার মায়াও হলো। সে বলল, দাদু, আসুন আমার গাড়িতে, উঠে বসুন। বৃদ্ধ লোকটি পেছনের সিটে এসে বসল। গাড়ি চলতে শুরু করলো। কিন্তু বৃদ্ধটি গাড়িতে বসার পর থেকেই বৃদ্ধের গা থেকে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ বের হতে লাগলো, ঠিক যেন পচে যাওয়া মাংসের গন্ধ। কোনো প্রাণী মারা গেলে, পচে গেলে যে ধরনের গন্ধ হয়, ঠিক তেমনটি। ভয় চেপে রাখার জন্য
দীপক রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে বলে উঠল, দাদু, আপনি এত রাতে একা এই হাইওয়েতে কি করছিলেন? তার প্রশ্নের উত্তরে সেই বৃদ্ধ কেমন একটি গলায় উত্তর দিল, বাবা, আমি তো রোজই রাস্তায় থাকি। যারা মাঝরাতে একা গাড়ি নিয়ে যায় তাদের আমি একটু সঙ্গ দিই। কিন্তু দীপক লক্ষ্য করল রিয়ার ভিউ আয়নার পেছনের সিটটাই একদম ফাঁকা, সেখানে তো কেউ নাই। কিন্তু সে যখন মাথা ঘুরিয়ে পেছনে তাকালো তখন দেখলো বৃদ্ধটি সেইখানেই বসে আছে, তার দিকে তাকিয়ে হাসছে। দীপকের গা দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। সেই বৃদ্ধ এক দৃষ্টি দীপকের দিকে তাকিয়ে আছে এবং অদ্ভুত ভঙ্গিমায় একটু মিটিমিটি হাসছে। দীপক একটু ঢোক গিলে বলে উঠল, আপনি আপনি কে? আয়নায় আপনার ছবি দেখা যাচ্ছে না কেন? তখন সেই বৃদ্ধটি একটি বিকট হাসি দিয়ে উঠে বলল, কারণ আয়নায় শুধু জীবিত মানুষের ছায়া দেখা যায় বাবা, মৃতের নয়। হঠাৎ ঠিক সেই সময়তে একটা বিকট জোরে বাজ পড়ার আওয়াজ হলো এবং তার সেই ঝলকানি আলোয় দীপক দেখতে পেল তার পেছন সিটে যে বৃদ্ধটি বসে আছে তার মুখটা শুকনো হলো, তার গোটা দেহটা থ্যাতলানো এবং পচা মাংসের গন্ধ ছাড়ছে এবং কালো কালো দীর্ঘদিনের রক্ত জমাট বেঁধে আছে। বাতাসে তার চাদরটা দুলছিল এবং তার ফাঁক দিয়ে সে লক্ষ্য করলো এমন একটা ভয়ানক অস্বস্তিকর দৃশ্য। সে তখন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়ির দরজাটা খুলে রাস্তায় বেরিয়ে ছুটতে শুরু করলো। পরের দিন সকালে সে জ্ঞান আসার পর সে দেখলো সে একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে এবং তার গোটা গায়ে নীল নীল কালশিটে ও আঘাতের চিহ্ন। লোকে মুখে শোনা যায় যে এমনই এক দুর্গম জলঝড়ের রাতে একটি ছেলে তার বাবাকে অর্থাৎ ওই বৃদ্ধকে ওই একাকী নির্জন হাইওয়েতে নাকি মাঝপথে ছেড়ে রেখে চলে যায় এবং নিঝুম হাইওয়ের একটি ট্রাকে পিষ্ট হয়ে সেই বৃদ্ধ নাকি মারা যান, আর তার আত্মা নাকি শান্তি পায়নি আজও। আর ঠিক তার ছেলের মতন কাউকে দেখতে হলেই বা তার ছেলের মতন বয়সী সেই জলঝড়ের রাতে বা একাকী সেই নির্জন হাইওয়েতে কাউকে দেখতে পেলে বৃদ্ধ নাকি তাকে এইভাবে আক্রমণ করে, অর্থাৎ তার পেছনে ধাওয়া করে। কেউ কেউ মনে করেন যে হয়তো সেই বৃদ্ধ বাড়ি যাওয়ার জন্য এমনটি করেন, অথবা তাকে এইভাবে নৃশংসভাবে মরতে হয়েছে বলে হয়তো প্রতিশোধ নেবার জন্য করতে পারেন। এটা এখনও আমাদের সবার কাছে প্রশ্ন হয়েই রয়ে গেছে। দীপক সুস্থ হয়ে বাড়ি আসে, কিন্তু দীপকের বাড়ির লোকের মুখে শোনা যায় আজও সেই বৃদ্ধ গভীর রাতে দীপকের জানলার শিক ধরে দীপককে ডাকে, কিরে বাবা, যাবি না? আয় তাড়াতাড়ি, আমি যে সে কবে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছি তোকে নিয়ে যাব বলে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো বাড়ির লোক সেই জানলার দিকে তাকিয়ে কাউকে কখনো দেখতে পেত না, কিন্তু দীপক দেখত সেই বৃদ্ধ সেই গাড়ির চাকায় থ্যাতলে যাওয়া শরীরটা নিয়ে জানলার শিক ধরে তাকে ডাকছে, বারবার তাকে ডাকছে এবং বলছে, চলে আয় বাবা, আমার সাথে যাবি, আমি যে অপেক্ষা করছি। জানালায় সেই বৃদ্ধ লোকটিকে দেখার পরে দীপক এমনভাবে চিৎকার করে করে উঠত যে গোটা পাড়ার লোক জড়ো হয়ে যেত সেই দীপকের বাড়ির সামনে। কিন্তু বাড়ির লোক বলুন বা রাস্তার লোকই বলুন বা পাড়া প্রতিবেশী বলুন, তারা কিন্তু কোনো কিছুই দেখতে পায়নি আজ পর্যন্ত। শুধু একমাত্র দীপকই জানলার দিকে তাকিয়ে গভীর রাতে চিৎকার করে, ওই তো দাঁড়িয়ে আছে ওই বয়স্ক দাদুটি, আমাকে ডাকছে, আমাকে যেতে বলছে, আমাকে বাঁচাও তোমরা, আমাকে তোমরা বাঁচাও। বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশীরা তখন সিদ্ধান্ত নিল দীপককে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবে। সাইকোলজিস্টের কাছে দীর্ঘদিন দীপক চিকিৎসাধীন ছিল, কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হলো না। তারপর ওই যে বিজ্ঞান যখন হার মানে তখন আমরা ছুটি তন্ত্রমন্ত্রের দিকে, সেই তন্ত্রমন্ত্রও তাকে করানো হলো তান্ত্রিকের দ্বারা।
কিন্তু সেটাও বিফলে গেল। সে সম্পূর্ণরূপে দীপক পাগল হয়ে গেল। একটা দিন এমনও এসেছে যে সে জানলার দিকে তাকিয়ে এমন ভয়ে তাণ্ডব করত যে তাকে শিকল দিয়েও বেঁধে রাখতে হতো মাঝে মধ্যে। শেষ পর্যন্ত সে সম্পূর্ণরূপে উন্মাদ পাগল হয়ে যায় লাস্ট খবর পাওয়া পর্যন্ত। কেউ জানে না বর্তমানে দীপক এখন কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। তবে হ্যাঁ, এমন সিচুয়েশন যদি আপনার সাথেও কখনো ঘটে যায়, ভালো করে না বুঝে জীবনের ঝুঁকি কখনোই নেবেন না। কারণ আমরা মানি অথবা না মানি, এমন ঘটনা কিন্তু আজও ঘটে। এমন অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তাহলে আজকের গল্পটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলেও কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্টস করে জানাবেন। আর কেমন গল্প আপনারা শুনতে চান অবশ্যই জানাবেন, তাহলে তেমন গল্পই আপনাদের জন্য উপহারস্বরূপ নিয়ে আসব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই দিদি বা বোনটিকে প্লিজ তোমরা একটু 1000 সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো, পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। টাটা।